বাড়ির দোরগোড়ায় পুলিশ, পিছনের রাস্তা দিয়েই খালি পায়ে পালিয়ে যেতে বাধ্য হলেন ডায়মন্ড হারবারে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে। এই যে দিলীপ মণ্ডল, এই দিলীপ মণ্ডল কিন্তু সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ একজন। রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রীর কিভাবে এত অর্থ হতে পারে, কোথা থেকেই বা এত অর্থ আসতে পারে, সেটা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। মানে বাঘ হরিণ বেরোচ্ছে, মানে সব জঙ্গল থেকে ধরে নিয়ে এসে রেখেছে। যাই হোক, খুব ভালো, লক্ষণটা ভালো। আমার আরজি করের বোনটি নৃশংসভাবে সারা রাত জেগেছিল, সারা বাংলার মানুষ সেদিকে খেয়াল ছিল না। অথচ ভোটের দিন রাত পাড়া দিচ্ছেন কে না? বিদায়ী মুখ্যমন্ত্রী। তিনি বলতেন, কে আমাকে গালি দিচ্ছিস রে? অথচ জয় বাংলা, শেখ মুজিবুর রহমানের স্লোগান, বাংলাদেশের স্লোগান, লুঙ্গি বাহিনীর স্লোগান, দুধেল গাইদের স্লোগান। বাড়ির দোরগোড়ায় পুলিশ, তাই পিছনের রাস্তা দিয়েই খালি পায়ে পালিয়ে যেতে বাধ্য হলেন ডায়মন্ড হারবারে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে। এবং পুলিশ যখন ভিতরে প্রবেশ করে, সে সময় পুলিশের কার্যত চক্ষু চড়ক কাজ। এটা বাড়ি নাকি কোনো আলিশান হোটেল? কিন্তু প্রশ্ন, এই আলিশান হোটেল তৈরি করার অর্থ কোথা থেকে পেলেন দিলীপ মণ্ডল? নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি পত্রিকার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দিলীপ মণ্ডল, যিনি এই ডায়মন্ড হারবার বিষ্ণুপুরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক। একসময় তিনি পরিবহন মন্ত্রী ছিলেন, অর্থাৎ প্রতিমন্ত্রী ছিলেন, এবং এই মুহূর্তে তিনি শুধুমাত্র একজন বিধায়ক। কিন্তু বিধায়ক হওয়া সত্ত্বেও এই 2026-এর নির্বাচনে যেভাবে তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে গেরুয়া শিবিরের কাছে, আর তারপরেই দেখা যায় এই দিলীপ মণ্ডলকে অন্য ভূমিকায়, কার্যত সোশ্যাল মিডিয়ায় যেভাবে একের পর এক হুমকি দিচ্ছেন। এবং এই 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস চুপ করেছিল, আর চুপ করে থাকবে না, এমন উস্কানিমূলক মন্তব্যের জেরে তার বিরুদ্ধে জামিন অযোগ্য 2টি এফআইআর করা হয়। এবং এই এফআইআর এর পরিপ্রেক্ষিতেই যখন আজ পুলিশ তার বাড়িতে এসে হাজির হন, সেই সময় কার্যত দেখা যায় ঠিক সকাল 9:04:54 বাড়ির পিছনে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর জানলা টপকে খালি পায় এই দিলীপ মণ্ডলকে পালিয়ে যেতে দেখা যায়। এবং পরবর্তীতে যখন পুলিশ সেই আলিশান হোটেলে প্রবেশ করে, যেখানে সুইমিং পুল, ফোয়ারা, হরিণ হাত থেকে শুরু করে ময়ূর, রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি রয়েছে, এবং আলিশান বাগান বাড়ি রয়েছে, তার সঙ্গে বাড়িও রয়েছে, যা দেখে কার্যত পুলিশের চক্ষু চড়ক গাছ। তার কারণ, একজন বিধায়ক, একজন রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রীর কিভাবে এত অর্থ হতে পারে, কোথা থেকেই বা এত অর্থ আসতে পারে, সেটা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। যদিও বা যারা সূত্রের খবর যে এই বিধায়ক অত্যন্ত ডায়মন্ড হারবারের যিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার অত্যন্ত ঘনিষ্ঠ। এবং ডায়মন্ড হারবার মডেল কি তাহলে এভাবেই সেজে উঠেছিল গত 15 বছরে? তবে এ প্রসঙ্গে বাঁকুড়ার যিনি বিধায়ক রয়েছেন বিজেপির, নীলাদ্রি শেখর দানা, তিনি কি বলেছেন বেঙ্গলি পত্রিকে, শুনুন। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, যিনি এর আগেও বিধায়ক ছিলেন, এবং সেই দিলীপ মণ্ডলের বাড়িতে এই মুহূর্তে পুলিশ গেছে। দেখা যাচ্ছে বিলাসবহুল আবাসন, সুইমিং পুল, হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, মানে এই যে একটা আবাসন, সেখান থেকে এই মুহূর্তে সেই বিধায়ককে পালিয়ে যেতে হচ্ছে। মানে বাঘ হরিণ বেরোচ্ছে, মানে সব জঙ্গল থেকে ধরে নিয়ে এসে রেখেছে নাকি? যাই হোক, খুব ভালো, লক্ষণটা ভালো। এই যাবার সময়তে এরা বাঘ হরিণ শিয়াল সব নিয়ে যদি যেতে পারতো, তাহলে কোনো এভিডেন্স আর টেম্পারিং করার সুযোগ পেত না। যাই হোক, এখন আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী কি বলছে তার জন্য একটু জিজ্ঞাসা করুন। আর এগুলো তো ছোটোখাটো ঘটনা, আর একটু গভীরে যাক, পুলিশ দেখুক, দেখতে পাবেন আরও অনেক কিছু বেরোবে, একের পর এক বেরোবে। তো এরকম আমাদের যে বাংলার 9 কোটি গণদেবতা, তাদের সমস্ত পরিষেবার টাকা আত্মসাৎ করে এই সমস্ত নেতারা সমস্ত করেছে। সবরে মহাপ হলে কথাতেই বলে, একটু ধৈর্য ধরে যান, আবার বুম নিয়ে দাঁড়াবেন আমাদের সামনে,
জিজ্ঞাসা করবেন দাদা এত তো বেরোলো, খালি বাঘ নয়, হরিণ নয়, শিয়াল নয়, বাংলো নয়, সুইমিং পুল নয়, আরো কত কি আছে। এটা তো খালি উপরে শোরুমটা দেখতে পাচ্ছেন, গোডাউনটাতে ঢুকতে দিন। এই গোডাউনে ঢুকলে দেখবেন এই তৃণমূলের নির্বাচিত যারা জনপ্রতিনিধি আছেন তাদের একের পর এক কি বেরিয়ে আসবে। আচ্ছা, এই যে তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন এই দিলীপ মণ্ডল, তাকে তো আবার মানুষের নির্বাচিত করেছেন, হুম। তিনি আবারও বিধায়ক হয়েছেন। এদের মুখ এবং মুখোশ আলাদা, এরা ভালো নাটক করতে পারে। এদের যাত্রাপালার নতুন নাম দিতে হবে শ্রীঘরে যাত্রাপালা। আপনারা দলে দলে যোগ দিন। এই শ্রীঘরের যাত্রাপালাটা এই 26-এর এই যে ভোট পেরিয়ে গেল, রেজাল্ট হয়েছে, এরপরে দেখতে পাবেন এই যাত্রাপালার মূল দৃশ্য প্রকাশ্যে সকলের চলে আসবে। এবং এর জন্যই বিদায়ী মুখ্যমন্ত্রী কোর্টে গিয়ে দাঁড়াচ্ছেন কালো চাদর চাপিয়ে। আমরা বারবার বলেছি আইনকে আমরা সম্মান দিই, গণতন্ত্রের প্রাথমিক স্তম্ভ, সেটাকেও কিন্তু কুঠারাঘাত করেছে বিদায়ী সরকার। 15 বছর ধরে মানুষের ভাত রুটি কাপড় এবং মাথার ছাদ কাড়ি নিয়েছে, কাজগুলোকে শেষ করে দিয়েছে, শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে, মায়েদের কোনো নিরাপত্তা ছিল না। এখানে সরকারি হসপিটালের ডাক্তার, আমার আরজি করের বোনটি নৃশংসভাবে সারা রাত জেগেছিল, সারা বাংলার মানুষ সেদিকে খেয়াল ছিল না। অথচ ভোটের দিন রাত পাহারা দিচ্ছেন কে না বিদায়ী মুখ্যমন্ত্রী। এই রাত পাহারাটা যদি 15 বছর ধরে দিতেন বাংলার জনগণ, আপনাদের রেজাল্ট এটা করতো না, রেজাল্ট হতো অন্যরকম। তাই একেবারে বিদায়ের ঘটনা বাদ্যি বেজে গেছে, সেই বিদায়ের সুর বাংলাদেশের দিকে টেনে নিয়ে যাবে। এবং যারা এখানে থাকবে তাদেরকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থ রাখুন, আর জনগণ যেন তাদের চেহারাগুলো উন্মোচিত হতে পারে। সিবিআই এবং ইডি যারা যারা করছে এগুলো, প্রশাসন পুলিশ সবাই যেন এগুলোকে ঝাঁপিয়ে পড়ে তাদের তদন্ত করে বের করে নিয়ে আসতে পারে। ডায়মন্ড হারবারের যিনি বিষ্ণুপুরের বিধায়ক এবং তারই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ। একেবারে যদি ঘনিষ্ঠ না হতো এত সাহস হতো। আমাদের সর্বজন সত্যিও বিশ্ববরণ্য নেতা, তিনি সুশাসন দিতে চাইছেন সারা ভারতবর্ষের জনগণকে। বাংলায় পরিবর্তন হয়ে গেল, বাংলায় পরিবর্তনের যে সুর হয়েছে, এই সুর ধরে বাংলার 9 কোটি গণদেবতারা আজকে অক্সিজেন পেয়ে গেছে। আজকে কাউকে বলতে হবে না, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি তার মুখ দিয়ে কখনোই বেরোবে না রাত্রি 8টার পর মায়েরা রাস্তায় বেরোবে না। রাস্তায় মায়েরা রাত্রিতে দিনে দুপুরে যেমন খুশি বেরোবে, সেইভাবে আইনের দ্বারাই শাসন ব্যবস্থা চলবে। শাসকের হাতে কোনো আইন থাকবে না, আইন আইনের জায়গায় থাকবে। আমরা বলি জাস্টিস টু অল, এপিসমেন্ট টু নান। সেই ব্যবস্থা হবে এই পরিবর্তন সরকার, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার, তার মুখ্যমন্ত্রী দেবেন প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এই দিলীপ মণ্ডলকে দেখা গেল তার সেই বাংলো বাড়ির ভিতরে আরো একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল, সেই জানলা দিয়ে তিনি খালি পায়ে বাড়ির জামা কাপড় পরে পালিয়ে যেতে দেখা গেল। দেখ কেমন লাগে, কে বলো, দেখ কেমন লাগে। বাংলার জনগণ আজকে আওয়াজ দেবে, দেখ কেমন লাগে। আজকে এত এত টাকা মানুষের আত্মসাৎ করেছে, সব ছেড়ে ছুড়ে দিয়ে ছেড়ে জামা পালিয়ে বাঁচি, তো সেই ঘটনা ঘটবে। এরা যোগাযোগ করছে বিভিন্নভাবে বাঁচার জন্য, বিভিন্নভাবে যোগাযোগ করছে, কিন্তু এরা বাঁচতে পারবে না। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সুশাসন। বিভিন্ন মহলে যোগাযোগ করছে, বাঁচাও সাধু বাবা কোথাতেই বলে, সেরকম অবস্থা হয়েছে। আজকে মুখে রাম নাম নিচ্ছে, যে রাম নাম শুনলে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি বলতেন কে আমাকে গালি দিচ্ছিস রে। অথচ জয় বাংলা, শেখ মুজিবুর রহমানের স্লোগান, বাংলাদেশের স্লোগান, লুঙ্গি বাহিনীর স্লোগান, দুধেল গাইদের স্লোগান, সেইটাকে আঁকড়ে ধরে বাঁচবার চেষ্টা করেছিল। স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে কোমর ভেঙে দিয়েছে। তার মানে আপনি কি বলতে চাইছেন বিজেপির সঙ্গে অনেকে যোগাযোগ করছে? একদম প্রতিনিয়ত যোগাযোগ করছে, কিন্তু আমরা, আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিয়েছেন 4 তারিখের আগে পর্যন্ত যারা আমাদের দলে এসেছেন তারা প্রত্যেককেই সম্পৃক্ত হয়ে যাবেন। 4 তারিখের পর্যন্ত টোটালি দরজা বন্ধ।
আমরা আমাদের নির্দেশকে কোনো রকমই উপেক্ষা করি না, নির্দেশকে মেনে চলি। শুনলেন তো, একদিকে বাঁকুড়ার যিনি বিজেপি বিধায়ক তিনি যেমন একদিকে বলছেন যে এভাবেই কান টানলে যেমন মাথা আসে তেমন একে একে অনেকেই আসবেন, অনেকের নামই সামনে আসবে। তবে এ প্রসঙ্গে আমাদের আর এক প্রতিনিধি রয়েছে সর্বরীর কাছে যাব। সর্বরী, এই যে একের পর এক নাম আমরা সামনে দেখি এবং প্রত্যেকের বাড়িতেই কারোর বাড়ির ভেতরে লিফট রয়েছে, এসকেলেটর রয়েছে, কারোর বাড়ির সামনে এইভাবে একটা আলিশান হোটেল। মানে তৃণমূল কংগ্রেস মানেই কি নিজের আখের গুছিয়ে নেওয়া? একদমই তাই তুলিকা, তুমি যা বলেছো, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতির আখড়া। এই 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস দুর্নীতি ছাড়া কিছু করতেই পারেনি। আর এই বিধায়ক দিলীপ মণ্ডল, যে কিনা তৃণমূল সুপ্রিমো যে ভাইপো অভিষেক ব্যানার্জি তার সবচেয়ে কাছের, তার অত্যন্ত ঘনিষ্ঠ, আপনারা দেখলেই বুঝতে পারবেন অভিষেক ব্যানার্জির বাড়িতে কি না নেই। অভিষেক ব্যানার্জির শান্তিনিকেতন নেম প্লেটের গেটটা খুলে ভেতরে ঢুকলেই তার বাড়িতেই এসকেলেটর, কোটি টাকার ঝাড়বাতি থেকে শুরু করে তার বাড়িতে রয়েছে হাজার একটা চাকর বাকর। তাহলে আপনি বুঝতেই পারছেন সরকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য প্রতি বছর যে কোটি টাকা পাঠায়, সেই কোটি টাকা আসলে কোথায় যায়? কোটি টাকা যায় হচ্ছে এই বিধায়কদের পকেটে। প্রত্যেক বছর বিধায়করা এই কোটি কোটি টাকা নিজেদের পকেটে রেখে তাদের লাক্সারি 5 স্টার হোটেল, বিলাসবহুল গাড়ি বাড়ি সবকিছু করে বেড়াচ্ছে, অথচ সাধারণ মানুষের তাতে কোনো উন্নতি হচ্ছে না। তাহলে বুঝতেই পারছো তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতির আতুর গড়া, তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতির আখড়া। তাহলে এই দিলীপ মণ্ডলের থেকে এই ব্যাপারে আনএক্সপেক্টেড ব্যাপারটা খুব একটা নয় যে যেখানে অভিষেক ব্যানার্জি নিজে এরকম ধরনের কাজ করে বেড়াচ্ছে, তার দলের লোকজন তো এরকমই করবে। এটাই স্বাভাবিক। এবং এই যে দিলীপ মণ্ডল কিন্তু সর্বরী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। একদমই তাই। এবং সেখানে এই দিলীপ মণ্ডল একজন রাজ্যের প্রতিমন্ত্রী ছিলেন, পরিবহন মন্ত্রী, এবং পরবর্তীকালে তিনি আবারও জনগণের নির্বাচনে তিনি জিতে এসেছেন। এবং সেই বিধায়ককে এই অবস্থা দেখতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, যেখানে সেই বিধায়ককে খালি পায়ে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে হচ্ছে পুলিশের ভয়। তার তো কারণ একটাই, কারণ আজকে এটা তৃণমূলের শাসন আর নেই, আজকে এটা বিজেপির শাসন হয়ে গেছে। এবং বিজেপির শাসনে তো আর এই সমস্ত দুর্নীতি কেচ্ছামূলক কাজ কারবার চলবে না। যত অপরাধ হয়েছে অলরেডি আমাদের চোখের সামনে উঠে আসছে একটা একটা করে নাম তৃণমূলের। তাহলে সে যে বাদ যাবে না এটাই তো খুব স্বাভাবিক, তাই না? যে তারও হতে পারে যে এরপরে লাইনের নাম্বারটা তারই ছিল, তাই জন্যই আজকে গিয়ে পুলিশ তার বাড়িতে হানা দিয়েছে এবং নিজেকে বাঁচানোর জন্য সে আজকে খালি পায়ে বাড়ির জামা পরে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো আমাদের তৃণমূলের যারা এতদিন শাসন করেছে, যাদেরকে আমরা বিধায়ক বলে মেনেছি, ঠিক কাদেরকে আমরা বিধায়কের আসনে বসিয়েছিলাম এতদিন, বুঝতে পারছেন তো? একেবারেই, তার কারণ হচ্ছে বিজেপি বলেই দিয়েছিল যে কোনো রকম ভাবে কোনো দুর্নীতির টলারেন্স করা হবে না। এবং যেভাবে র্যাপিড অ্যাকশন মুডে এই মুহূর্তে বিজেপি কাজ করছে, তারই সঙ্গে যারা হুমকি দিয়েছে, সেটা তৃণমূলের বিধায়ক হতে পারে, সেটা তৃণমূলের কোনো চুনোপুটি হতে পারে, সে ব্যাপারেও এই মুহূর্তে র্যাপিড অ্যাকশন নিচ্ছে পুলিশ। আর সেই র্যাপিড অ্যাকশন নিতে গিয়েই কার্যত মানে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার মতন অবস্থা, যেখানে তাকে ধরতে গিয়ে তার এই বিলাসবহুল হোটেল, অর্থাৎ বিলাসবহুল বাড়ির কথাই বলছি, যদিও বা সেটা দেখতে হোটেলের মতন লাগছে, যেখানে ফোয়ারা রয়েছে, সুইমিং পুল রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার মূর্তি রয়েছে, ময়ূরের মূর্তি রয়েছে, এই সমস্ত রয়েছে। এখন আপনারাই বলুন যে এই তৃণমূল বিধায়কদেরকে কি করা উচিত। কমেন্ট বক্সে আপনারা সেই কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা। এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।